আপনি কি কখনো চিন্তা করেছেন আপনার শরীরে পরিধান করা পোশাকটি কিভাবে তৈরি করেছে, বা মানুষের এত ভিন্ন রকমের পোশাক কারা তৈরি করেছে? আবার কি কখনো চিন্তা করেছেন যখন এত আধুনিক যুগ ছিল না, তখন মানুষ কি পরিধান করত? আসুন আজকের ভিডিওতে আমরা এমন আরো অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে জানবো। টেক্সটাইল শব্দটি ল্যাটিন শব্দ টেক্সটাইলিস থেকে এসেছে, যার অর্থ বোনা। টেক্সটাইল শব্দটি আধুনিক অর্থে প্রথম কবে ব্যবহৃত হয়েছিল তা বলা দুষ্কর, কারণ এটি সম্ভবত টেক্সটাইল শিল্পের বিকাশের সাথে সাথে ও সময়ের সাথে সাথে বিকশিত হয়েছিল। উৎপাদিত টেক্সটাইল পণ্যের ধারণাটি প্রাচীনকাল থেকেই বিদ্যমান। 18 শতক এবং 19 শতকে শিল্প বিপ্লবের সময় টেক্সটাইল শিল্পের প্রসারিত হওয়ার কারণে টেক্সটাইল শব্দটি সম্ভবত প্রাধান্য লাভ করে, কারণ এটি উৎপাদিত বিভিন্ন ধরনের তৈরি কাপড়কে বিভিন্ন পোশাকে শ্রেণীবদ্ধ করার জন্য প্রয়োজন হয়ে ওঠে। প্রথম দিকে মানুষ বিভিন্ন উপাদান থেকে নিজেদের রক্ষা করার জন্য বিভিন্ন প্রাণীর চামড়া, পশম এবং উদ্ভিদের বাকল দিয়ে তৈরি কাপড়ের মতো উপকরণ ব্যবহার করা শুরু করেছিল। মানুষ কখন পোশাক পরা শুরু করেছিল তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে সর্বদা কিছু মতবিরোধ রয়েছে। তবে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণায় দেখা গেছে যে এটি প্রায় 1,70,000 বছর আগে শুরু হয়েছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো থেকে বোঝা যায় যে কাপড় তৈরির জন্য সুতাকে ব্যবহার করার প্রক্রিয়াটি অন্তত 27,000 বছর পূর্বে ব্যবহৃত হয়েছিল। সেলাইয়ের সূচ কমপক্ষে 50,000 বছর আগে তৈরি করা হয়েছে। 1000 থেকে 15,000 বছর আগে সূচের অন্যান্য প্রাথমিক উদাহরণ একাধিক স্থানে পাওয়া যায়, যেমন স্লোভেনিয়া, রাশিয়া, চীন, স্পেন এবং ফ্রান্স। প্রাচীন যুগে মিশর, মেসোপটেমিয়া, গ্রিস এবং রোমের মতো প্রাচীন সভ্যতায় টেক্সটাইল সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ফ্লাক্স, তুলা, উল এবং সিল্কের মতো ফেব্রিকগুলো প্রাকৃতিক ফাইবার থেকে তৈরি করা হয়েছিল। জর্জিয়া প্রজাতন্ত্রের একটি প্রাগৈতিহাসিক গুহায় প্রাচীনতম রঙিন ফ্লাক্স ফাইবার পাওয়া গেছে এবং এটি 36,000 বছর আগের। 25,000 বছর বয়সী ভেনাস মূর্তি, ভেনাস অফ লেস ফুগ, দক্ষিণ ফ্রান্সে পাইরেনিসে একটি কাপড় পেঁচানো স্কার্ট পাওয়া যায়। সামাজিক অবস্থান, পেশা, জলবায়ু এবং সংস্কৃতির উপর নির্ভর করে পোশাকের ধরন পরিবর্তন হয়। ধনী ব্যক্তিরা প্রায় সিল্কের মতো বিলাসবহুল কাপড় থেকে তৈরি পোশাক পরতেন, যখন সাধারণ মানুষ সহজলভ্য উপকরণ থেকে তৈরি সাধারণ পোশাক পরতেন। গাছপালা, খনিজ পদার্থ এবং পোকামাকড় থেকে নিষ্কাশিত রঙগুলি কাপড়ের রং করার জন্য ব্যবহার করা হতো। ইউরোপে মধ্যযুগের সময় পোশাক সামাজিক মর্যাদা এবং পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ চিহ্নিতকারী হয়ে ওঠে। বাইজেন্টাইনরা উচ্চ শ্রেণীর জন্য রঙিন ও মুদ্রিত অত্যন্ত সমৃদ্ধ নমুনাযুক্ত কাপড় এবং নিম্ন শ্রেণীর জন্য সাধারণ কাপড় তৈরি ও রপ্তানি করত। সাংস্কৃতিক এবং পরিচ্ছদ ইতিহাসবিদরা একমত যে 14 শতকের মাঝামাঝি ইউরোপীয় স্বীকৃত ফ্যাশন এর উত্থান থেকে চিহ্নিত করে। এই শতাব্দীর পর থেকে পাশ্চাত্য ফ্যাশন এমন এক গতিতে পরিবর্তিত হয়েছে যা প্রাচীন বা সমসাময়িক অন্যান্য সভ্যতার কাছে একেবারেই অজানা। বেশিরভাগ অন্যান্য সংস্কৃতিতে শুধুমাত্র বড় রাজনৈতিক পরিবর্তন, যেমন ভারতে মুসলিম বিজয় পোশাকে আমূল পরিবর্তন এনেছিলেন। চীন, জাপান এবং অটোমান সাম্রাজ্যের ফ্যাশন কয়েক শতাব্দীর সময়ের মধ্যে সামান্য পরিবর্তিত হয়েছিল। 15 শতকের শুরুতে ভূমধ্য সাগরের চারপাশের রেশমের তৈরি কাপড় ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সিল্ক, প্রায়শই সিল্কের মখমল, সিলভার, গিল্ট ওয়েবড সহ ক্রমবর্ধমানভাবে ইতালীয় পোশাকে এবং ইউরোপ জুড়ে ধনী ব্যক্তিদের পোশাকে দেখা যায়। 15 শতকে সমৃদ্ধি বৃদ্ধির সাথে সাথে দক্ষ শ্রমিক সহ শহরের মধ্যবিত্তরা আরও জটিল পোশাক পরতে শুরু করে। পোশাকের জাতীয় বৈচিত্র্য শতাব্দী ধরে বেড়েছে। মুঘল ভারত 16 শতক থেকে 18 শতক পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। 1750 সাল পর্যন্ত ভারত বিশ্বের শিল্প উৎপাদনের প্রায় 25% উৎপাদন করত। মুঘল ভারতের বৃহত্তম উৎপাদন শিল্প ছিল টেক্সটাইল উৎপাদন, বিশেষ করে তুলা উৎপাদন। এশিয়া থেকে ডাচদের দ্বারা আমদানি করা সিল্কের প্রায় 80%, বাংলা সিল্ক এবং সুতি বস্ত্র ইউরোপ, ইন্দোনেশিয়া এবং জাপানের প্রচুর পরিমাণে রপ্তানি করা হতো। বাংলা মসলিন টেক্সটাইল ঢাকা থেকে বিক্রি হতো মধ্য এশিয়ায়, যেখানে তারা ঢাকা টেক্সটাইল নামে পরিচিত ছিল। আধুনিক ইউরোপের প্রথম দিকে সুতি বস্ত্র এবং রেশম পণ্য সহ মুঘল ভারত থেকে বস্ত্র উল্লেখযোগ্য চাহিদা ছিল। ইউরোপীয় ফ্যাশন, উদাহরণস্বরূপ মুঘল ভারতীয় বস্ত্র এবং সিল্কের উপর ক্রমবর্ধমানভাবে নির্ভরশীল হয়ে ওঠে। 1700 শতকের শেষের দিকে এবং 1800 শতকের প্রথম দিকে এশিয়া থেকে ব্রিটিশ আমদানির জন্য 95% মুঘল ভারত ছিল। শিল্প বিপ্লবের সময় ফেব্রিক উৎপাদন জলছাকা এবং বাষ্প ইঞ্জিন দ্বারা চালিত মেশিনের সাহায্যে যান্ত্রিকীকরণ করা হয়েছিল। সেলাই মেশিন প্রথম শিল্প বিপ্লবের সময় উদ্ভাবিত হয়েছিল, যাতে পোশাক কোম্পানিগুলোতে হাতে সেলাইয়ের কাজের পরিমাণ হ্রাস পায়। 1790 সালে ইংরেজ থমাস সেন্ট
প্রথম সেলাই মেশিন আবিষ্কার করেন। সেলাই মেশিন পোশাক শিল্পের দক্ষতা এবং উৎপাদনশীলতাকে ব্যাপকভাবে উন্নত করেছে। এছাড়াও বার্থেলমিথিউ মিনার্স 1830, ওয়াল্টার হান্টস 1834, ইলিয়াস হোজ 1846, আইজ্যাক সিঙ্গার্স 1850 সালে আধুনিক সুইং মেশিন আবিষ্কারের জন্য অবদান রেখেছেন। 1960-এর দশকে বিদ্যমান মেশিনগুলো কম্পিউটারাইজড নিউমেরিক কন্ট্রোল সিএনসি সিস্টেমের সাথে সজ্জিত হয়ে ওঠে, যা আরও সঠিক এবং দক্ষ অ্যাকচুয়েশন সক্ষম করে। 1983 সালে বোনাস মেশিন কোম্পানি লিমিটেড প্রথম কম্পিউটার নিয়ন্ত্রিত ইলেকট্রিক জ্যাকার্ড লুম উপস্থাপন করে। 1988 সালে পিক অ্যান্ড প্লেস রোবটের জন্য প্রথম মার্কিন প্যাটেন্ট দেওয়া হয়। 20 শতকে টেক্সটাইলের জন্য নতুন অ্যাপ্লিকেশনের পাশাপাশি সিনথেটিক ফাইবার এবং কম্পিউটারাইজড ম্যানুফ্যাকচারিং কন্ট্রোল সিস্টেমের উদ্ভাবন করা হয়। আপনি জানেন কি বর্তমানে শুধু বাংলাদেশে প্রতিদিন কতটি পোশাক উৎপন্ন হয়? বিজিএমইএর 2020 থেকে 2021 অর্থ বছরের তথ্য অনুসারে প্রায় 5.3 বিলিয়ন বা 530 লাখ পোশাক উৎপন্ন করেছে। অর্থাৎ বাংলাদেশ প্রতিদিন গড়ে 14.5 মিলিয়ন বা 145 লাখ পোশাক উৎপন্ন করেছে এবং সারা বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় 100 বিলিয়ন পোশাক উৎপন্ন করে এবং প্রতিদিন প্রায় 274 মিলিয়ন পোশাক উৎপন্ন করা হয়। এই পোশাকগুলির একটি উল্লেখযোগ্য অংশ বর্জ্য হিসাবে শেষ হয়। প্রতি বছর প্রায় 92 মিলিয়ন টন পোশাক ল্যান্ডফিলে ফেলে দেওয়া হয়, যা শিল্পের অপচয় এবং পরিবেশকে দূষণ করে। বর্তমানে রপ্তানি ভিত্তিক বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের সমস্যা হলো স্থায়িত্ব। অতীতে বিভিন্ন সময়ে এই শিল্পের স্থায়িত্ব নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। নিম্ন মধ্যম আয়ের দেশ উন্নত হওয়ার কারণে বাংলাদেশ আর ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত সুবিধা পাবে না, তবে জিএসপি প্লাস নামে অন্য একটি বিশেষায়িত বাণিজ্য সুবিধার জন্য আবেদন করতে পারবে, যা ভঙ্গুর উন্নয়নশীল দেশগুলোর জন্য তৈরি করা হয়েছে। 2024 থেকে 2034 সাল পর্যন্ত বিদ্যমান জিএসপি প্লাস সুবিধা পেতে হলে হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স বিবেচনায় আনা বাধ্যতামূলক। এর জন্য প্রস্তুতির পাশাপাশি বৈচিত্র্যময় পণ্য এবং বাজারে বহুমুখী তুলনামূলক সুবিধা অর্জন করা দরকার, যার জন্য শ্রমিকদের কর্মদক্ষতা বাড়ানোতে মনোযোগ দিতে হবে। আমরা আশাবাদী এই শিল্প বাংলাদেশের স্বপ্ন ও গর্ব, কারণ বিশ্বের সর্বোচ্চ সংখ্যক পরিবেশ বান্ধব পোশাক কারখানা এখন বাংলাদেশে। বাংলাদেশ সরকারও বিভিন্ন পরিবেশ বান্ধব নীতি গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তহবিল গঠন এর একটি। প্রধান ক্রেতাদের সহযোগিতায় কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তবে ক্রেতারা ক্রমাগতভাবে আগের তুলনায় কম মূল্য প্রস্তাব করছে, যা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একদিকে উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে ক্রেতারা কম মূল্য দিচ্ছে, ফলে স্থায়িত্ব নিশ্চিত করা কঠিন এক চ্যালেঞ্জ। অতএব এই শিল্পকে টিকিয়ে রাখতে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সঙ্গে যুক্ত সব মহলকে দায়িত্বশীল হতে হবে, তবে সবসময় এই প্রক্রিয়ায় শ্রমিকের কল্যাণকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন এবং টেক্সটাইলের যাবতীয় জিনিস যেমন মার্চেন্ডাইজিং, গার্মেন্টস, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, ওয়াশিং সম্পর্কে এই চ্যানেলের সকল তথ্য ইনফরমেশন জানতে পারবেন।